আপনি কি মনে করেন শেখ হাসিনাকে শুধু পাকিস্তান হটিয়েছে? আপনি কি মনে করছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ, আওয়ামী লীগ সরকার উচ্ছেদ শুধু কি মাত্র এই ওয়াকার মায়ের ভাতারের ক্ষমতা আছে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করার? আপনি কি মনে করেন? অনেকে বলে সেনাবাহিনী বহুত শক্তি, আমার কচু শক্তি সেনাবাহিনীর। যারা ২ টা মিশনে ভাত খাওয়ার জন্য তারা চাকরি করে, তাদের কিসের চ্যাটের শক্তি? ভালো কথা কন মিয়া। ওয়াকারের কি এর শক্তি আছে? ওয়াকারের পিছনে আরেকজন আছে। এই লিল্লাখোর মৌলবি পারবে আওয়ামী লীগকে হটাইতে? আওয়ামী লীগের লিল্লা খেয়ে যাদের জীবন চলে, ওয়ার্ড কমিটির নেতাদের লিল্লা খেয়ে যে সমস্ত মোল্লাদের জীবন চলে, তারা আওয়ামী লীগ উচ্ছেদ করলো কিভাবে? কারণ তার পিছনে ওয়াকার রয়েছে। ওয়াকারটাকে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী এত মুরত কেমনে হইলো? যারা ২ বেলা মাংস দিয়ে ভাত খাওয়ার ক্ষমতা ছিল না, শেখ হাসিনা এসে তাদের ২ বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। সেই শেখ হাসিনাকে কেন উচ্ছেদ করলো? কিভাবে করলো? এদের পিছনেও আরেকটা শক্তি আছে। একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা। আপনি কি মনে করছেন পাকিস্তান বাংলাদেশকে সরকার হটাতে পারবে? ওরা নিজেরাই বেগিং করে খায়। কিভাবে ওরা হটালো? ওর পিছনে একটা শক্তি আছে। তার পিছনে আরেকটা শক্তি আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে হটিয়েছে। উচ্ছেদ করেছে। মোল্লা, লিল্লাখোর যারা অন্যের খাবার ছাড়া চলতে পারে না। যাদের কাজ হইলো আজান দিয়ে ভাত খাওয়া আর হলো পোলাপান বলৎকার করা। আর কোন কাজই নাই মোল্লাদের। সেই মোল্লা যাদের রাজনৈতিক জ্ঞান নাই, কূটনৈতিক জ্ঞান নাই। রাজনৈতিক জ্ঞান তো তাদের নাই। কূটনৈতিক জ্ঞানে সে 0। তো এই মোল্লারা কিভাবে আওয়ামী লীগকে হটাইলো? কারণ মূর্খের শক্তিকে ইগনোর করতে হয় না। অনেক সময় মূর্খের শক্তিকে সতর্ক দৃষ্টিতে দেখতে হয়, যেটা আওয়ামী লীগ করে নাই। এমনকি আমার মনে হয় ভারতও বোধহয় মূর্খের শক্তিকে, দুর্বলের শক্তিকে, দুর্বলের ভেস্কিকে গুরুত্ব দিচ্ছে না। ভারতকে ভুগতে হবে আমার মনে হয়। সেটা অন্য প্রসঙ্গ। যেহেতু ভারতের কূটনীতি অনেক বড়, তারা সামলে নেবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কি করেছে? এই মূর্খের শক্তিকে বুঝতে পারে নাই। ইগনোর করেছে। যে মোল্লারা আর কি করবে? বিএনপি তো আমাদের প্রধান শত্রু। না, এখানে সম্মিলিত শক্তি। জামাতকে তারা গুরুত্ব দেয় নাই। সেইজন্যই বাংলাদেশ আওয়ামী লীগ উচ্ছেদ হয়ে গেছে। প্রত্যেকটার পিছনে আরেকটা, একটার খুঁটির পিছনে দেখবেন আরেকটা। যেমন আপনি ওয়াল দেখতেছেন, ওয়ালের নিচে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের নিচে গর্ত করা থাকে, মাটি করে, পিলার করে, সেখানে রড দেয়। মাঝখানে রডটা তো আপনি দেখেন না। ওরা বাইরে থেকে তো দেখা যায় না, দেখা যায় একটা ওয়াল দাঁড়িয়ে আছে। আপনি একটা ওয়াল লাথি দিয়ে ভাঙতে পারবেন? পিলার পারবেন না, কারণ ওর ভিতরে রড আছে। রড না থাকলে তো লাথি দিয়ে ভেঙে ফেলবেন, ভেঙে ফেলা যাবে। যেকোনো ওয়াল, রড না থাকলে যেকোনো ওয়াল লাথি, ১০ ইঞ্চি ওয়াল লাথি দিয়ে আমি ভেঙে ফেলতে পারি। ৫ ইঞ্চি ওয়াল তো আমি লাথি দিয়ে, ঘুষি দিয়ে ভেঙে ফেলতে পারছি একসময়। এখন লাথি দিয়ে ভাঙতে হয়। ৫ ইঞ্চি ওয়াল, ১০ ইঞ্চি ওয়াল, আপনি ৫ ইঞ্চি ওয়াল তো এমনিই ভাঙা যায়। ১০ ইঞ্চি ওয়াল ভাঙতে আপনাকে রড থাকলে তো ভাঙতে পারবেন না। ৫ ইঞ্চি ওয়াল কেন? ২ ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে। ১ ইঞ্চি ওয়াল ভাঙতে পারবেন রড থাকলে, পারবেন না। তার মানে কি এইখানে এদের মোল্লা আর মিলিটারির পিছনে বৃহত্তর কয়েকটি শক্তি রয়েছে। তারা এই কাজটা করেছে। কিসের কোন মিলিটারি আপনাকে কি করবে? বাংলাদেশে কোটি, কোটি আওয়ামী লীগের লোক আছে। তারা আসলে মিলিটারি কি করবে? কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু ওই যে কিভাবে? এবার আসি। মুক্ত চিন্তকেরা থাকতে পারবে না, তারা মারা যাবে, তাই দেশে থাকতে পারবে না, এটা আমরা জানি, মেনে নিয়েছি। সংখ্যালঘুরাও থাকতে পারবে না, এটা আমি বলেছি। পারবে না। সংখ্যালঘুরা বাংলাদেশে থাকতে পারবে না। আবারও বলতেছি, খালি পেটে খালি পায়ে চলে যেতে হবে, আপনার সম্পত্তি বাংলাদেশে রেখে যেতে হবে। আপনি ৫ পয়সা দিয়েও আপনার, বরং ওইগুলো মাগনা তো দিবেন, আর বলবেন অমুক এসে নিয়ে যাও, এটা বলবেন আপনি। কারণ আপনার যে সম্পত্তি মাগনা পাবে, আপনার টাকাতে কেন কিনবে? কিনবে না। যারা যে ভাবতেছেন না, আমার অনেক বন্ধুরা ছিল যারা বলছে যে বিক্রি করে যায়, এই যে সম্পত্তি হ্যান ত্যান কেমনে ছেড়ে যায়। ভাই ওগুলো কেমনে ছেড়ে? তখন তো ২ টা বেতন, কম দামে বেচলে সমস্যা। তারপরে ভারতে যায় কি করবেন এই চিন্তা। তবে যাবেন খালি পেটে খালি পায়ে, তখন যাবেন। এর আগে যাবেন না জানি। এটা আপনাদের ব্যাপার। আমি সমাজদার খেলে ইশারা, আমি সতর্ক করা, আমার কাজ হলো সতর্ক করা। এই দেশকে, জাতিকে, যেকোনো সম্প্রদায়কে, পৃথিবীকে সতর্ক করা। আপনারা মানলে মানলেন, না মানলে না মানলেন, আপনার ব্যাপার। মানলে তেজপাতা, না মানলে কিছুই না। মানলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার কিছুই করার নাই। শুনেন, দ্বিতীয়ত আসি। মুক্ত চিন্তা থাকতে পারবো না আমরা জানি, সংখ্যালঘু থাকতে পারবে না আমি বললাম। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কেউ আপনারা থাকতে দিবেন না। এইখানে জাহিদ পাড়া, পেতিপাড়া, যার ৫ টা ভোট নাই, সেও বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের ৫ কোটি লোককে দেশে থাকতে দিবে না। বাংলাদেশের মোল্লা, লিল্লাখোর মোল্লারাও বলতেছে আওয়ামী লীগকে দেশে থাকতে দিবে না। কেউ বলতেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না। কেউ বলছে শেখ হাসিনাকে আসতে দিবে না। কেউ বলছে আওয়ামী লীগ ৫০ বছর আসবে না। অনেকেই বলেছে আওয়ামী লীগকে এই যে মোল্লা, মিলিটারি, তারপর অনেক দেখি হাঁটুর নিচে জ্ঞান থাকায় সেই মিলিটারি, মোল্লা এবং আমার ভাবির পোলারা, জামাত, হেফাজত, বিএনপি সবাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না, দেশে থাকতে দিবে না। সম্ভব কি আওয়ামী লীগকে দেশে থাকতে না দেওয়া? মুক্ত চিন্তা করা বাংলাদেশের কত ১০০, ২০০, ৩০০, বড় জোরে ১০০০। কারণ যারা বাংলাদেশে নাস্তিক আছে। বাংলাদেশে মানে মিনিমাম ৫০ লক্ষ নাস্তিক আছে। মিনিমাম ৫০ লক্ষ নাস্তিক। এরা জানের ভয়ে, ব্যবসা-বাণিজ্য নষ্ট হওয়ার ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বয়কট হওয়ার ভয়ে বলে না। কমপক্ষে যদি বাংলাদেশ তৌহিদি জনতা চিল্লান না আপনারা? এই দেশে মোল্লাদের খাছিলতার কারণে, হুজুরদের খাছিলতার কারণে, আর ইসলামের অসারতার কারণে ইসলামের অনেক বিষয় আছে যেগুলো বিতর্কিত, স্ববিরোধী। এগুলো চিন্তা করার কারণে বহু
মানুষ সেটা মূর্খ হইতে পারে, জ্ঞানী হইতে পারে, ধনী হইতে পারে, কালা হইতে পারে, খাড়া হইতে পারে, লম্বা হইতে পারে। শিক্ষিত, অশিক্ষিত হইতে পারে, নারী, পুরুষ হইতে পারে, শিশু হইতে পারে, কিশোর হইতে পারে। শিশুরা না, কিশোর, বুড়ো যাও হইতে পারে। কিশোর, কিশোরী। অনেকেই আপনি জানেন না তারা নাস্তিক। আপনি জানেনই না। আপনার সাথে নামাজ পড়ে কিন্তু সে আসলে নাস্তিক। এমনকি আপনি যে মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে সেই ইমামটা উজু করেই আসে না। আমার সাথে কথা বলে যে সে ইসলামই মানে না। আমি বললাম যে আপনি নামাজ কই অজু ছাড়া নামাজ পড়াই। আর মৌলবীরা বলাৎকার করে নামাজ পড়ে আবার আইসা বলাৎকার করে এটা তো ধরাই পড়ে আপনারা দেখেনি। নিশে অজু ছাড়া নামাজ পড়ানো আর বলাৎকার করে নামাজ পড়ানো এটা বেশি বড় কোনটা বড় অপরাধ? বাংলাদেশে অন্তত ২০ জন মৌলবী আছে, মৌলানা আছে, মসজিদের ইমাম যারা আমার ফোন করে বলে তারা নাস্তিক। আপনারা মনে করেন না যে আপনারা সব পিছনের লোক রাখেন। আমাদের লোক আপনাদের মধ্যে আছে, রেখে দিয়েছি। খোঁজ নেই। একটু প্যানিক বাট্টার মতো হয়ে গেল না? যাই হোক শুনেন, আমাদেরও লোক সব জায়গায় আছে। আপনারা যেমন আমাদের পিছনে লোক লাগায় রাখেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক আমাদের পিছে লাগায় রাখেন না? আমরাও আপনার পিছে লাগায় রাখছি, আপনি জানেনই না। নিজের খুব চালাক মনে করেন না আপনারা? তাহলে বেঁচে আছে কিভাবে? কায়দা করে বেঁচে আছি। এই জীবনে কমপক্ষে ৭-৮ বার সরাসরি আক্রমণের শিকার হয়ে বেঁচে আছি। এবং প্রত্যেকটা কাতেলানা হামলা। মানে মেরে ফেলার জন্যই চেষ্টা করা হয়েছে। এখন বলবেন আগে কেন বললেন? আগে বলি নাই কারণ হইলো যে আগে যদি প্রকাশ হয়ে যায় তাহলে অনেক কাজ করতে পারব না। অনেক কাজ তখন করতে পেরেছি। তখন গোপনে থেকে এক কাজ গুপ্ত বুঝেন না, গুপ্ত হয়েই থাকতে হয়েছে। এখন প্রকাশ্যে এসেছি, এখন কাজ প্রকাশ্যে যে কাজটা করতেছি। অনেক কিছু জেনেছি, তাহলে তো এগুলো জানতে পারতাম না। যেটা বলতেছিলাম। এই দেশে মুক্তচিন্তিকারও থাকতে পারবো না, সংখ্যালঘুও থাকতে পারবো না। কিন্তু আওয়ামী লীগকে আপনারা খেদায় দিবেন। তারাই দিবেন, উচ্ছেদ করবেন। অত নালিয়া দেশের না। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করবেন, অত নালিয়া দেশের না। যারা এই বাংলাদেশে মোল্লা মিলিটারি মিলে বিদেশি শক্তি সহায়তায় এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে চলে গেছেন, বরং প্রকাশ হয়ে গেছে, এটা ভালো হয়েছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট আপনি কে বা কারা। ওই যে ফাত্রামি করতেছেন না কালামের পতাকা নিয়ে, এগুলো সব ভিডিও রেকর্ড আমরাও রাখতেছি, সারা পৃথিবীর গোয়েন্দারা রাখতেছে। এই ছবিগুলো থাকতেছে। আপনি আওয়ামী লীগে ঢুকতে পারবেন না আর। যতই চাপা মারেন। সারা পৃথিবীতে এগুলো রেকর্ড হচ্ছে। বরং আমাদের বিদেশ থেকে লোকগুলো পাঠাই যে দেখো তোমাদের সেটা। আমরা জানি না, আমাদের আগে তারা জানে। তো আপনারা যারা মনে করতেছেন যে এই দেশটাকে এখন আফগানিস্তান বানায় ফেলবেন, পাকিস্তান আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে অত নালি আদেশের মনে করেন না। আদেশের নালি আদেশের। ওই আধা কেজি আদাসের হবে। ১০ কেজির আদাসের বানাইতে পারবেন না। আবার ১০০ টাকার আদাসের বানাইতে পারবেন না। আপনাদের মনে আছে আমি একটা কথা বলেছিলাম, জামালপুরের একজন ব্যক্তি ছিলেন। তিনি আমাকে আটকে ফেলেছিলেন। তার জ্ঞান গরিমা দেখে আমি বিস্মিত হয়ে গেছি, অবাক হয়ে গেছি। তাকে দেখে আমার পছন্দ হয় না, আপনারা জানতেন। কিন্তু তার জ্ঞান গরিমা। অবশ্য চেহারার সাথে জ্ঞান গরিমা নির্ভর করে না। অনেকে আবার আমার সাথে কথা বলে, ওইটা বলে। পরে শেষে ঠিক আমি ওই লোকটাকে যেমন আন্ডার এস্টিমেট করেছিলাম, আমাকে দেখেও কেউ আবার বলে, আলোচনা করা বলে, আপনাকে আন্ডার এস্টিমেট করেছিলাম। যাক সেটা স্বাভাবিক। অবশ্য ১ম মানুষে আন্ডার এস্টিমেট করতেই পারে। কারণ আপনি যদি চেহারা দেখে জ্ঞান নির্ণয় করেন হবে না। সক্রেটিসের চেহারা দেখেছেন? ডক্টর হুমায়ুন আজাদ, আমি তো একজনের দেখি শুধু তসলিমা নাসরিনের চেহারা ভালো। এছাড়া তো কোন লেখকের চেহারাই ভালো না। আপনি দেখেন তো কোন লেখক লেখিকার চেহারাটা ভালো? তসলিমা নাসরিনের নামেও যেমন কামেও তেমন। ডাক্তার হিসেবেও শ্রেষ্ঠ, ছাত্রী হিসেবেও শ্রেষ্ঠ, লেখিকা হিসেবেও শ্রেষ্ঠ, মানুষ হিসেবেও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বলতে আমি তো শ্রেষ্ঠত্ব বিশ্বাস করি না মানুষের। মানে মানুষ হিসেবে খুব ভালো সেটা বোঝাতে চাইছি। মানুষ কখনো কেউ কারো শ্রেষ্ঠ হইতে পারে না। কোন মানুষই পৃথিবীর কোন সলিমুদ্দিন পোলা হোক, সে যে নিজেকে যত কিছু কোন মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়, হতে পারে না। কেউ সমালোচনার উপরে নয়। কেউ শ্রেষ্ঠ নয়। যেমন কেউ নিকৃষ্ট নয়। পৃথিবীর সব মানুষই মানুষ। আকবর দি গ্রেট, আলেকজান্ডার গ্রেট এটা আরেক ফাত্রামি। অমুকে অমুক ধর্ম নিয়েছে, অমুকে এটা নিয়েছে, অমুকে তমুক এটা নিয়েছে, শ্রেষ্ঠ। না, কেউ শ্রেষ্ঠ না। সফল হয়েছে তাই আপনি তার নাম নিয়েছেন, শ্রেষ্ঠ। সম্রাট আকবর হাজার মানুষ মেরেছে। আলেকজান্ডার হাজার লাখ মানুষ হত্যা করেছে। এগুলো আমি একটা পোস্ট দিয়েছিলাম ৭-৮ বছর আগে। আজকে যাদের রাজা, বাদশা, সম্রাট বলে মানুষ সম্মান করতেছে, পৃথিবীর মানুষ একদিন তাদের থুতুও দিবে না। তাদের দিকে ফিরেও তাকাবে না। যারা কত নিকৃষ্ট, কত বর্বর ছিল, মানুষ মেরে ফেলেছে। সেটা তার ধর্ম প্রবক্তা হোক, আর শাসক হোক, আর রাজা হোক। কাউকে সম্মান করবে না যারা মানুষ হত্যা করেছে। যেটা বলতেছিলাম আপনি আওয়ামী লীগকে তাড়াবেন, এত সস্তা। ওই ব্যক্তিটি আমাকে জামালপুরের ওই ব্যক্তিটি বলেছিল যে, "শেখ ফরিদ তুমি" আবারও বলি, এটা আমি বারবার রিপিট করি। কারণ আমার খুব ঘটনাটা উদাহরণ হিসেবে খুব ভালো লাগে। অনেকে এটা শুনতে চায়। তিনি যখন আমার ফরিদ পৃথিবীর ৮ম আশ্চর্য বলে, আমি বলতে পারি নাই। আমি বলছি যে কম্পিউটার, এমনকি ক্যালকুলেটর, ব্যাটারি, এই সেই মানে বলছি যে বিজ্ঞানের ৮ম আশ্চর্যের কি অভাব আছে? সবই তো ৮ম আশ্চর্য। কারণ কে কোনটা এত অদ্ভুত জিনিস বানাচ্ছে, আবিষ্কার করতেছে। বিমান হইতে পারে, এই হইতে পারে, কম্পিউটার হইতে পারে, কত কিছু বলছে। এই ওষুধ হইতে পারে। বলছেন না।
এগুলো পৃথিবীর অষ্টম আশ্চর্য না। অষ্টম আশ্চর্য হচ্ছে যে স্বাধীন বাংলাদেশে তখন গোলাম আজম জীবিত ছিল। বলছে স্বাধীন বাংলাদেশে গোলাম আজম জীবিত আর বঙ্গবন্ধু ১৫ই আগস্টে মারা গেছে। এখনো এই রাজাকার কুল শিরোমণি গোলাম আজম জীবিত। ওই লোক কিন্তু আওয়ামী লীগ করে না। যার কথা বলছি তিনি কোন আওয়ামী লীগ করেন না। জামালপুরে টিউবওয়েল পাড়ের আশেপাশে তার বাড়ি। আমি অবাক হয়ে গেলাম। আমি যে এটা তো মাথায় ছিল না। তো আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো অষ্টম আশ্চর্য তো এটা পৃথিবীর যে বঙ্গবন্ধু মরে গেলেন আর স্বাধীনতা বিরোধী গোলাম আজম, সাইদি নিজামী, কাদের মোল্লারা জীবিত থাকলো, যারা ৩০ লক্ষ মানুষ হত্যা করলো। যারা বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক তিনি মারা গেলেন না, তাকে মেরে ফেলা হলো। আর স্বাধীনতার যারা মানে নিকৃষ্ট খলনায়ক তারা এই দেশে জীবিত, তারা মন্ত্রী হলো, তারা নেতা হলো, তারা জীবিত থাকলো। বঙ্গবন্ধুর জানাজায় ১৭ জন বা ১৯ জন লোক থাকলো। আর স্বাধীনতা বিরোধীদের জানাজায় আমরা দেখলাম লাখো লোক। বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন। এর শেষ কিন্তু ভালো হবে না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, বর্তমান বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মানুষ, যারা আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কিন্তু সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। ভয়ঙ্কর ব্যাপার। আবার বলতেছি আমি, এই মুহূর্তে আমি বাংলাদেশে আওয়ামী লীগকে যখন বলতাম যে ভাই সংখ্যালঘুর উপর বাংলাদেশে অত্যাচার হয়, মুক্ত চিন্তকদের তো থাকতে দেওয়া হয় না, তারা এগুলো বিশ্বাস করতে চাইত না। এখন আপনারা বিশ্বাস করেন তো যে আপনার সংখ্যায় ৫ কোটি হয়েও দেশে থাকতে পারতেছেন না। ৫ কোটি হয়েও ঘরে থাকতে পারতেছেন না। পারতেছেন না। শক্তি যখন যার চেয়ে বেশি হয় সেইভাবে অত্যাচার করে। এইজন্য গণতান্ত্রিক রাষ্ট্র দরকার। গণতান্ত্রিক ব্যবস্থা দরকার, যাতে ভিন্ন মতের যদি একজন হয় তাকে আপনি নিরাপত্তা দিতে হবে, এটাই গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু ফ্যাসিজম, আল্ট্রা ফ্যাসিজম, যদি গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আপনার মতকে চাপিয়ে দিতেছেন তাহলে ফ্যাসিজম। আর ধর্ম তো আল্ট্রা ফ্যাসিস্ট। ধর্মের আইন মানেই আল্ট্রা ফ্যাসিজম। ক্যানন ল মানেই আল্ট্রা ফ্যাসিজম। যেখানে আপনি কোনো কথাই বলতে পারবেন না। আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে বলাৎকার হচ্ছে। মাদ্রাসার ছোট, ছোট বাচ্চাদের বলাৎকার করতেছে। মসজিদে খাবার দিতে গেলে বলাৎকার করতেছে। কয়জনের ফাঁসি হয়েছে? এমনকি আপনি মামলা করতে পারেন না এই মুহূর্তে। শরিয়া আইন আসলে তো আরও পারবেন না যে মৌলভী সাহেবের বিরুদ্ধে অভিযোগ, বলাৎকার করছে। এই অভিযোগ দিছেন এই কারণেই তো আপনার ফাঁসি হয়ে যাবে। আপনার যে অর্ধেক মাটিতে গাইরে পাথর মারবে। বরং বাংলাদেশে যদি শরিয়া আইন কোনদিন চালু হয়, মৌলবীরা ক্ষমতায় যায়, যে বাচ্চা পোলাপানদের মাদ্রাসায় পড়াইতেছেন না, ওই বাচ্চার মা-বাপেরও বলাৎকার করবো গিয়ে হুজুরেরা। কিছুই করতে পারবেন না। লিগা রাখেন আমার কথা। এখনই পারেন না মৌলবীর বিরুদ্ধে কথা বলতে। আমার একজন না কয়েকজন আমাকে বলেছে যে তাদের সন্তানেরা বা তারা শুধু বলেছে যে বোরকা পড়লে যদি সম্ভ্রম ধর্ষণ না হতো তাহলে মাদ্রাসার পোলাপান বলাৎকার হয়ে যায়। এর জন্য বলছে সে নাস্তিক। কি করবেন আপনি? এটা একজন না, বহু মানুষকে বলে। আপনি মৌলবীদের সমালোচনা, আকাম কুকামের সমালোচনা করবেন, আপনি নাস্তিক, মুরতাদ। আপনি যখনই মুক্তিযুদ্ধে মৌলবীদের ভূমিকা নিয়ে কথা বলবেন তখন আপনি ভারতের দালাল এবং নাস্তিক, মুরতাদ। আপনি যখনই মৌলবীরা বলবেন তুমি তো বলাৎকার করো, এই তুই নাস্তিক, আর নইলে ভারতের দালাল, ইসলামের দুশ্মন, ইসলামোফোবিয়া। আর বাংলাদেশে কিছু ওই যে ওয়াইশি-ফয়সি জাতীয় কিছু আছে, কিছু ওই যে কি আরো আছে? ভুলে গেলাম। কিছু ফেসবুকার আছে, তারা আবার বলে ইসলামোফোবিয়া, মানে একটু ইন্টারন্যাশনাল লেখা। আরে ভাই তুমি বলাৎকার করে ক্যান্সার বানায় ফেলাবা, তোমার বিরুদ্ধে বলা যাবে না। তোমার বিরুদ্ধে না, তোমার আমি সেই ভিকটিম গিয়ে আদালতে যেতে পারবে না, এটা বললেই সে ইসলামোফোবিয়া। ওটা ইসলামোফোবিয়া হয়ে যায়। মানুষ কেটে মেরে ফেলবে ওটা বললে তখন ইসলামোফোবিয়া হয়ে যায়। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি উচ্ছেদ করতে পারবেন না। সংখ্যালঘুদের তো থাকতে দিবেন না, ওকে, চলে যেতেই হবে। মুক্ত চিন্তকদের তো পক্ষে বলার কেউই নেই। বরং মুক্ত চিন্তকেরা সকল সংখ্যালঘু এবং যারা নির্যাতিত তাদের পক্ষে বলে, কিন্তু আমাদের পক্ষে বলার কেউ নেই। আমাদের মুক্ত চিন্তকদের বলেন, বাংলাদেশে কোন এমপি বলেছে যে বাংলাদেশে মুক্ত চিন্তকদের থাকার জায়গা দিতে হবে, তাহলে তোমরা তারা আবার কেন, তাদের কথা বলার অধিকার আছে? কেউ নাই। অন্তত হিন্দুদের পক্ষে বলার অধিকার আছে। যে সংসদে একজন বলেছেন, ফজলুর রহমান। কি করেছে জানেন? তার বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি একটু আগে আজকে এক লাইভে গিয়ে বলে আসছি, ফজলুর রহমানের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু হয়ে যাবে। অলরেডি ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে তার বিরুদ্ধে। এমনিতেই এর আগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে মৌলবীরা বলছে তার জানাজা করবে না। আর সংসদে ভাষণ দিচ্ছে না, তো মূর্তি বানাবে, তোমার কি সমস্যা? ওরা মূর্তি বানায়, আমরা মসজিদ বানাবো 25 তলা। এখন বলতেছে যে 300 ফুট মূর্তি বানাবে, তাহলে 25 তলা মসজিদ তো ছোট। এই জন্য তারা ফতোয়া দেওয়া শুরু করছে যে কাফের, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। মানে একটা মূর্তি, একটা নামের মূর্তি এতই শক্তিশালী, মূর্তির নাকি কোনো ক্ষমতা নাই? মাটির মূর্তি, পাথরের মূর্তির কোনো ক্ষমতা নাই? আমি তো দেখতেছি অনেক ক্ষমতা। আমিও আগে বিশ্বাস করতাম মূর্তির কোনো ক্ষমতা নেই, কারণ আসলেই তো পাথরের মূর্তির কি ক্ষমতা আছে। কিন্তু এইবার দেখলাম আমি পলাশবাড়িতে, রংপুরের পলাশবাড়িতে একটা রাম মূর্তি স্থাপন করতে গিয়েছে। কি যেন তার নাম? কি যেন, কি চন্দ্র, আর ভুলে গেলাম নামটা এখন। হরিদাস চন্দ্র। তার যদিও তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। এই বিতর্কিত ব্যক্তিটি একটি এবং সাধারণ মানুষ, নিম্নবর্গের হিন্দু এবং সাধারণ মানুষ, পড়ালেখা করে নাই বলে
এমন কোনো রাজনৈতিক নেতা না। সে শুধু একটা মূর্তি বানাইতেছে ৮২ ফুট। পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। ৯৫% মুসলমান আর জনতার দেশে ১০ লাখ মসজিদ মাদ্রাসা থাকার পরেও একটা মূর্তির জন্য পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। তাহলে কি বোঝা গেল মাটির মূর্তির ক্ষমতা আছে? এখন আমার বিশ্বাস করতে আমি বাধ্য। আমি তো বিশ্বাস করি না। আমি বিশ্বাসই করি না। আমি তো ওই যে আল্লাহ, খোদা, ভগবান তাদের ক্ষমতা আছে তাই বিশ্বাস করি না। যদি তাদের ক্ষমতা থাকতো ২ বছরের শিশু ধর্ষণে ফিরাইতে পারে না। তাদের এত দেবতা থাকে, এত ফেরেশতা থাকে, ফিরাইতে পারে না। ২ বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলে বাংলাদেশে ধর্ষণ করে। ২ বছরের শিশু। ৫ বছরের শিশুরে মৌলভী মসজিদে ধর্ষণ করে। ২ বছরের শিশুকে কেটে টুকরো, টুকরো করে ফেলে। ১ বছরের শিশুকে কেটে টুকরো, টুকরো করে ফেলে। কোন ভগবান, আল্লাহ, খোদা আইসা উদ্ধার করতে পারে নাই। তার ফেরেশতারাও পারে নাই, তার দেবতারাও পারে নাই। পারবেও না কোনদিন। আমি জানি না। কিন্তু এখন দেখতেছি স্রেফ একটা মাটির মূর্তির এত ক্ষমতা বা একটা পাথরের মূর্তি, রামের মূর্তি। এত ক্ষমতা যে পুরো বাংলাদেশ হিল গয়া। साला एक राम मूर्ति 82 फीट का एक राम मूर्ति बांग्लादेश को हिला दिया, इस्लाम को हिला दिया, 10 लाख मस्जिद मदरसा को हिला दिया, सिर्फ साला एक राम मूर्ति। একটা রাম মূর্তি পুরো বাংলাদেশ কাঁপায় ফেলেছে। এখন আমার কেন যেন মনে হইতেছে, বললাম তো আগে আল্লাহ, খোদা, ভগবানের শক্তি আছে কিনা আমার সন্দেহ আছে, গডের শক্তি আছে কিনা আমি যথেষ্ট সন্দেহ করি এবং এখনো করি। তাদের কোনো ক্ষমতা নাই। থাকলে ওই ২ বছরের শিশু কুকুরটা না খায় থাকতো না, মানুষ না খায় থাকতো না, দুর্ভিক্ষে মানুষ মারা যাইত না। এটা আমি মনে করি। কিন্তু এখন দেখি ওরে বাবা! আল্লাহ খোদা, গড ভগবান তো দূরের কথা। একটা পাথরের বা মাটির মূর্তির যে কি ক্ষমতা রে বাবারে বাবা! এই কোথাকার কোন রংপুর পলাশবাড়ীতে একটা মূর্তি বানাইতেছে। ৮২ ফুট। তাতেই কাঁইপে উঠছে। তাহলে ৮৮২ ফুট বানাইলে কি উপায় হবে? তাহলে যদি ৮৮২ ফুট রামের মূর্তি বানায় তার না জানি কত ক্ষমতা হবে। যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। যেটা বলতেছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা এই যে যেভাবে নির্যাতন করতেছেন, এই মুহূর্তে সারা পৃথিবীতে যুদ্ধরত দেশ বাদ দিয়া, সংঘর্ষ হচ্ছে ওগুলো বাদ দিয়ে, যে দেশে যুদ্ধ নেই এমন দেশে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যালঘু হিন্দুদের চাইতে বেশি বিপদে আছে। কারণ সংখ্যালঘুরা অন্তত ঘরে থাকতে পারতেছে, বাড়িতে থাকতে পারতেছে, মামলা করতে পারতেছে। কমপক্ষে সাধারণভাবে জেনারেল মামলা করতে পারবে গেলে আদালতে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ না কোর্টে যাইতে পারে, না ঘরে থাকতে পারে, না জেলে থাকতে পারে, না বাইরে থাকতে পারে, না চাকরি করতে পারে, না ব্যবসা করতে পারে। মানে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আর শ্রমিক লীগ, তাঁতি লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা, তারা ভয়াবহ নির্যাতন, নিপীড়নের মুখে। যারা সংখ্যালঘুর চাইতে বেশি নির্যাতিত। কোনো মানবাধিকার সংস্থায় কথা বলতে শুনি না। বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে বেশি নিপীড়িত দল। কোনো আন্তর্জাতিক সংস্থাকে বিবৃতি দিতে দেখি না। বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে সবচাইতে বেশি নির্যাতিত দল।